হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। প্রকারান্তরে অনেকদিন ভিডিও করার অ্যাকচুয়ালি আমি একটু কাজে বাইরে গেছিলাম। তো যারা আমাদের চ্যানেলটা দেখছেন আগে নলেজ পাইস বাই সুদীপ্ত হালদার, প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপুন, বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন। তো আজকে যে কটা কথা বলবো, আজকে প্রথম আমাদের ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াকফকে নিয়ে। এর আগেও একমাত্র আমি রেগুলারলি বলে এসেছি যে কংগ্রেস গভর্নমেন্ট যতদিন ছিল ড্রাকোনিয়ান লস বানিয়ে গেছে, যেটার মধ্যে একটা মানে নেহেরু ইন্ডিয়ার যা ক্ষতি করে গেছে, তারপরে প্রকারান্তরে আরও বেশি কংগ্রেস পার্টি করে গেছে, তার এখনও আমরা মানে ইররিপেয়ারেবল ক্ষতি। সে কাশ্মীর বলুন, যত যেগুলো জায়গা বলুন, সব জায়গায় করে গেছে। নেহেরু 54 সালে করে গেল ওয়াকফ কি, যা ইন্ডিয়া থেকে যারা পাকিস্তানে চলে গেছে তাদের জমি সেখানে ওয়াকফের থ্রু দিয়ে থাকবে, আর ওইখানকার যারা এখানে এসছে তাদের ওখানে জমি নাকি সংরক্ষিত হবে। তো ওখানকার যারা জমি পাকিস্তান গভর্নমেন্ট সব নিয়ে নিয়েছে। এখানে যেটা ওয়াকফ যারা রয়ে যাওয়া সম্পত্তি আছে, বলুন তো কতজন গেছে? যারা গেছে তারা তো দেশভাগটা রিলিজনের জন্যই গেছে, মানে ধর্মের নামে ভাগ হয়েছে। তারা মুসলিম, তারা ওখানে চলে গেছে, বেশ কিছু এখানে রয়ে গেছে। হিন্দু যারা ওখানে রয়ে গেছে অলরেডি এক্সটিংক্ট, তাদের শেষ করে দেওয়া হয়েছে। এখানে এরা ফুলে ফেপে উঠছে, সব থেকে বেশি আইন এখানে সুরক্ষিত, সব থেকে বেশি সুবিধা এখানে পায়। পৃথিবীতে সব থেকে বৃহত্তম মুসলিম কান্ট্রিতে যারা পায় তা এখানে পায়, 4টে বিয়ে করতে পারে, সব থেকে বেশি প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট দ্বারা সুরক্ষিত। ড্রাকোনিয়ান ওয়াকফ অ্যাক্ট আছে। ওয়াকফটা কি? ওয়াকফ হচ্ছে যে মানে তার ভগবানকে যে জমি যেটা তার নিজের, সেটা সে দান করতে পারে আল্লাহর নামে, এবং সেটা যেটা পাকিস্তানে যাদের নিজেদের জমি যারা চলে গেছে ছেড়ে, সেইটা একটা ওয়াকফ বোর্ডের থ্রু দিয়ে, কাউন্সিলের থ্রু দিয়ে নিজেদের করা হবে। তো সেই জমিটা কত হতে পারে বলুন তো? সেই জমিটা যখন 54 সালে আইন ছিল, হয়তো 9 লক্ষ ওরা দেখেছে, মানে কিছু লক্ষ একর সেটাও চুরি, ধরুন এই ধরনের ওয়াকফ বোর্ড করে খাওয়াবার একটা জায়গা ধান্দা করে রেখেছে। যারা মুসলমান বলছে দরিদ্র, সংখ্যালঘু, তখন তাদের এত জমি কোত্থেকে আসবে? তাদের এত বড় ল্যান্ডস কোত্থেকে আসবে? তো আজকে দেখুন 1954 সালের আইনের পর যখন 1993 সালে আবার সেই আইনটাকে ড্রাকোনিয়ান একটা ওয়াকফ অ্যাক্ট করা হলো, যেখানে আরও কিছু ক্লজ অ্যামেন্ডমেন্ট করা হলো, যেখানে সমস্ত অ্যান্টি হিন্দু আইন করা হয়েছে, যে এবং সেটাকে আরও 2013-তে এমন করা হলো যে তুমি ওয়াকফ অ্যাক্টের এগেনস্টে ওয়াকফের ট্রাইব্যুনালের ছাড়া কোথাও যেতে পারবে না। মানে ধরুন কোর্টে যাওয়ার রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দিল। মানে কেউ যদি আপনার জমি রেট্রোস্পেক্টিভ এফেক্টে নিয়ে নিচ্ছে, মানে 1500 সাল যেখানে মন্দির রয়েছে, 1800 সালের মন্দির প্লাস গ্রাম রয়েছে, গ্রামকে গ্রাম নিয়ে নিয়েছে, সেইটা যদি ওয়াকফ হয়ে থাকে, ওয়াকফ ট্রাইব্যুনাল যদি বলে এটা আমার জমি, আপনি হাইকোর্টে করতে যেতে পারেন অ্যাপিল, কিন্তু কোনো জায়গায় আপনি অর্ধেক জায়গায় কোর্টে যেতে পারবেন না। টাইটেল স্যুট যেখানে বেশি সুরক্ষিত থাকবেন যেতে পারবেন না, আপনাকে ওই ডাকাতের কাছে যেতে হবে। তো এখানেও ওয়াকফ অ্যাক্ট, যেখানে যেই অ্যাক্টে প্রায় এখন 40 লক্ষ একর জমি ভারতবর্ষে সেনাবাহিনী এবং রেলের পরই এদের হাতে। 40 লক্ষ একর, ওদেরই যদি ওয়েবসাইট থেকে টেনে দেখেন যে 20 লক্ষ একর ল্যান্ডের মধ্যে কোনো ম্যানেজমেন্ট নেই, কোনো পেপার্স নেই, কোনো ডকুমেন্টস নেই। মতওয়াল্লি মানে যেটা ম্যানেজার, যে একে দেখে আর কি, ওয়াকফটাকে দেখে, ওয়াকফের জমিটাকে দেখে, এবং ওয়াকফ বোর্ড যেখানে যারা রক্ষণাবেক্ষণ করে, সেটা 20 লক্ষ একরে নেই। বাকি 20 লক্ষ একরের মধ্যে ম্যানেজমেন্টের পোর্শনই 5 না 10% নেই। অর্ধেক রেজিস্টার্ড নয়, অর্ধেকের 48% বলছে যে তাদের কোনো ম্যানেজমেন্ট সিস্টেম নেই, তারা কিভাবে চলছে তার কোনো পেপার্স নেই, তাদের কোনো হোয়াইট পেপার নেই, তাদের কোনো ডকুমেন্টেশন নেই, মানে টোটাল মেস। এবং এই যে টোটাল ল্যান্ডটা 20 লক্ষ একর বলুন বা আরও যে ল্যান্ডটা হচ্ছে, এই টোটাল সম্পত্তি এত একর, তার জন্য ইনকাম হচ্ছে কত? 2024 সালে দেখা যাচ্ছে 126 কোটি মাত্র। মানে টোটাল লুটে পুটে খেয়েছে, লিজ দিয়েছে, জমি ভাড়া দিয়ে খাচ্ছে, অন্য নামে বেনামে জমি সম্পত্তি। এবং বেশ কিছু রাজনৈতিক নেতা, আসাদুদ্দিন ওয়েসি, এই কংগ্রেসের কিছু নেতা, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং ববি হাকিম, এরকম বহু নেতারা এই রকম চারটে বাট্টে বস করে এই পুরো ওয়াকফ থেকে লুট করছে। এবং পাসমান্ডা মুসলিম, যেগুলো লোয়ার ট্রেডেড মুসলিম, শিয়া মুসলিম যারা আর কি, যেগুলো আহমেদিয়া আছে, আশরাফ আছে, এই সমস্ত যত পাসমান্ডা মুসলিমস তারা ডিপ্রাইভ, তাদের রেপ্রেজেন্টেশনই নেই। 80% অফ দিস পাসমান্ডা মুসলিমসের কোনো রেপ্রেজেন্টেশন নেই। এরা ওয়াকফের মধ্যে পড়ে না, এদের ওয়াকফ বোর্ডে নেওয়া হয় না, মেয়েদের কোনো রেপ্রেজেন্টেশন নেই। তো এই মোদি গভর্নমেন্ট ট্রিপল তালাক এনেছিল, এবং যাকে বলে ড্রাকোনিয়ান ট্রিপল তালাক থেকে বন্ধ করেছিল, 370 এনেছিল। এটা একটা বড় অ্যামেন্ডমেন্ট,
এর আগে তো 3টে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তখন তো এত শোরগোল হয়নি। যখন অ্যান্টি হিন্দু এত কিছু হয়েছে তখন শোরগোল হয়নি, ফাইট করেছে, কোর্টে মামলা গেছে। এখন ওয়াকফ চ্যালেঞ্জ, প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টও চ্যালেঞ্জ, কারণ এগুলো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, জোর করে চলছে। কিন্তু এহেন ওয়াকফ যেটা মানে টোটালি একটা মেস, যেখানে পুরোপুরি হাসাপ করা হচ্ছে, সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে বেনামিভাবে, বকলমে সেটাকে তুলে নেওয়া হচ্ছে এবং অন্যদের জমিকে হাসাপ করা হচ্ছে, ইউসার্পিং আদার্স মানি, আদার্স ল্যান্ডশার্কের মতো কাজ করছে। সেই সমস্ত ওয়াকফকে যখন দুটো লোকসভা এবং রাজ্যসভায় পাস করানো হলো, বিজেপি যখন অ্যামেন্ডমেন্ট আনলো, অন্য অ্যামেন্ডমেন্টগুলো যদি সত্যি সে যখন জেপিসি কমিটি করে এনেছে, সবার মত নিয়েছে, তো সেটাতে কী এমন এসে গেছে? দেশে অ্যানার্কি সরাবার কী জায়গা আছে? এবং যেভাবে ওয়েস্ট বেঙ্গলের মানে বেঙ্গলের রাস্তায় রাস্তায় এরকম অ্যানার্কি হচ্ছে, এরকম আগজানি হচ্ছে, মুর্শিদাবাদে পুড়িয়ে দেওয়া হয়েছে জিনিসপত্র, তাহলে সেনা নামছে না কেন? জিনিসপত্র হচ্ছে না কেন? বিএসএফ কেন নামছে না? কতদিন এই এনআরকি কোর্স নেবে এবং কোর্সগুলো কবে থেকে সুমতো নেবে? কেউ যদি ওই বিপদের মধ্যে পড়ে তো বাঁচানো মুশকিল। তো এরা এরকম কি অ্যানার্কি করেই দেশটাকে নিয়ে নেবে? এরা কি সংখ্যালঘু? এরা তো সংখ্যাগুরু হয়ে গেছে এখন, ওদের সংখ্যাতেই বোঝা যাচ্ছে ওরা সংখ্যাগুরু হয়ে গেছে। মাইনরিটি ডেফিনেশন নেই, মাইনরিটি 1%-এর বেশি না থাকলে, কম থাকলে মাইনরিটি হয়। মাইনরিটি ডেফিনেশন দেয় না সুপ্রিম কোর্ট, হাইয়ের স্পিচ ডেফিনেশন দেয় না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কি, ওর কি পার্সোনাল জমি না তো? তাহলে সে ওয়াকফের এগেন্স্টে কী করে সুপ্রিম কোর্টে যাচ্ছে? যখন অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছিলেন, চন্দ্রচূড় যখন ছিলেন, তিনি বলেছিলেন তোমার কি জমি গেছে? অথচ হাজার হাজার পিআইএল ফাইল হয়তো নিজের ইন্টারেস্টে নয়, সামগ্রিক লোকের ইন্টারেস্টে, সেখানে তিনি বলতেই যাচ্ছেন যে এই লিস্টে এত লোকের জমি যাবে, তাকে বলতে দেওয়া হয়নি। এখন যখন এই সমস্ত লোকগুলো যারা গেছে, ইমরান প্রতাপগড়ি, কপিল সিব্বাল, অভিষেক মানু সিংভি, আচ্ছা অভিষেক বলুন তো, অভিষেক মানু সিংভি এবং কপিল সিব্বাল এরা দুজনেই রাজ্যসভার মেম্বার, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এরা কী করে আর লয়ার্সের কাজটা গিয়ে সুপ্রিম কোর্টে করে? যে কোনো একটা করবে তো, যেখানে ধরুন রাজ্যসভায় সে রোজগার করছে, রাজ্যসভায় সে টাকা পাচ্ছে, এমলিউমেন্টস পাচ্ছে, আবার সে সেই অন্য কালো কোটটা পড়ে গিয়ে আজ নিজের উকালতিও করবে, সেখান থেকেও টাকা রোজগার করে কোটি কোটি। এটা কী রকমের দ্বিচারিতা? এর এগেনস্টে কোনো রুলস নেই। সাধারণ মানুষ এটা করতেই আছে। সাধারণ যখন মুসলিমদের এগেনস্টে কাজ হচ্ছে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টে, তখন তো সুপ্রিম কোর্ট ব্যালেন্স করে দিচ্ছে। তা আমাদের সুপ্রিম কোর্টেরও তো এই অবস্থা। তো এহেন আইনটার জন্য এরা কি এরা কি সবসময় মবক্রেসি দিয়ে হবে? এরা শুধু মব ঝুঁটে ভয় দেখিয়ে এরা চলবে? তাহলে তো আর কদিন পরে জজকে মানবে না, সেনাবাহিনী মানবে না, বলবে আমরা বুঝে নেবো রাস্তায়। একদল লোক যাদের এদের দলে করে বাসে করে নিয়ে আসে, তাদেরই ভালোর জন্য এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট, তারাই রিপ্রেজেন্টেশন পাচ্ছে না, তারাই খেতে পাচ্ছে না, তাদেরই জমি সমস্ত ইউসার্ভ করে নিচ্ছে ওয়াকফ। সেখানে দুটো ক্যাটাগরি আছে, যেটা হিন্দুদের মানে এক্সটার্নাল জমি যাদের এগেনস্টে এরা ইউসার্ভ করেছে, এবং ইন্টারনাল মানে মুসলিমদেরও করেছে। প্রচুর মুসলিমদের জমি এখানে পেন্ডিং, প্রায় 24 থেকে 48% এখানে মুসলিমদেরও জমি এরা নিয়ে নিয়েছে, হারপে নিয়েছে, নিজে হারাপ করে নিয়েছে। তা সেগুলোর জন্য তারা কোথায় যাবে? তো তারা আজকে যখন ওয়াকফে এই অ্যামেন্ডমেন্টটা এনজয় করতে পারতো, বা ওয়াকফটাকে অ্যাবলিশই করে দেওয়া উচিত। ওয়াকফ বলে কোনো জিনিস হয় না, অন্য কোনো কান্ট্রিতে তো নেই। তুমি যদি তোমার জিনিস একটা পেন তোমার নিজস্ব হলে তবে তো তুমি দান করতে পারবে। ওয়াকফটা কি? তোমার নিজস্ব জমি আগে হতে হবে। তুমি গভর্নমেন্টের জমি নিয়ে কি দান করে নিচ্ছ? গভর্নমেন্টের জমিতে মানে অ্যাকোয়ার করে নিচ্ছ, বলছে এটা আমার। বলছে হাইকোর্টের জমি তার, আর পার্লামেন্টের হাউস তার, মুকেশ আম্বানির বাড়ি তার, অ্যান্টিলিয়া সবই তো নাকি ওয়াকফ সম্পত্তি। তা এত ওয়াকফ হলো কোথা থেকে? যদি এতই ওয়াকফ হয়ে থাকে, এতই যদি সম্পত্তি হয়ে থাকে, তাহলে ওরা গরিব হলো কোত্থেকে? তাহলে ওদের রিপ্রেজেন্টেশন হলো কোত্থেকে? তাহলে সেই এতগুলো লক্ষ লক্ষ কোটি একরের জমি থেকে 123 কোটি বা 126 কোটি মাত্র ইনকাম আসে কি করে? মানে সবটাই ডাইকোটমি, সবটাই হিপোক্রিসি, সমস্ত মিথ্যে। এবং সেই মিথ্যেগুলোকে এদের ভোট পাওয়ার জন্য এই মমতা ব্যানার্জি, এই তেজস্বী যাদব, এই অখিলেশ যাদবের এই সমস্ত মানমানি করে যাচ্ছে এবং আগুন নিয়ে খেলছে, এবং এদের বোঝাচ্ছে ভুল যে তোমাদের সম্পত্তি সব নিয়ে নেবে, যেরকম সিএতে বুঝিয়েছিল। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে একজন মুসলিমেরও সিটিজেনশিপ যায়নি, যেতেও না। এনআরসি নিয়ে ভয় দেখিয়েছিল, দেশে আনার্কি করেছিল, শাহিনবাগ করেছিল, আবার সেই পথে যাচ্ছে। এবং এদের সেন্ট্রাল গভর্নমেন্টকে উচিত সৈন্যবাহিনী দিয়ে সেট করে পিঠে ছাল তুলে দেওয়া। এরা কোনো আইন মানবে না কেন? দেশের আইনকে যদি সবাই মানে, ওনারা মানবেন না কেন? যেখানে থাকবে সেখানে আইন মানবেন, এটা তো হতে পারে না। নিজেদের ইচ্ছা মতো করে আইন করবে। এবং সমস্ত পাসমান্ডা মুসলিমসের, আজকে লোয়ার ট্রেডেড মুসলিমসের এখানে সমস্ত রকমভাবে তাদের জমি নিয়ে নেওয়া হচ্ছে, তাদের সমস্ত পিছিয়ে দেওয়া হচ্ছে। সাচার কমিটির রিপোর্ট বলছে, যদি ওয়াকফের নিয়ম কি, তুমি কবরস্থান করবে, তুমি স্কুল করবে, তুমি মাদ্রাসা করবে, তুমি যাই করো না কেন, সেখানে একটা জায়গায় দেখাচ্ছে একটা স্কুল করেনি, একটা কবরস্থান করেনি, তাহলে করেছেটা কি?
লিজে দিয়েছে জমি, বেচে দিয়েছে, নয় 5 স্টার হোটেল করে সেখান থেকে ভাড়ায় কম ভাড়া দেখিয়ে বেশি ভাড়া দিয়ে ওখানে খাচ্ছে, বেশ কিছু নেতারা সেখান থেকে রয়্যালটি খাচ্ছে, এই করে বেড়েছে। যেখানে 5 স্টার হোটেলকে দিয়েছে সেটা মাত্র 12,000 টাকা রেন্ট দেয়, এগুলো সাদা টাকা, বাকিটা বাকলমে দিচ্ছে। এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে, যেখানে 40 লক্ষ একর জমি, ভাবুনি, সারা ইন্ডিয়ার মধ্যে, জাস্ট আফটার রেল। তাহলে এই জমিগুলো আনইউটিলাইজ করে থেকে তাদের থেকে ইনকাম কমিয়ে বেশ কিছু লোকের পকেট ভরবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। এই আতিক আহমেদ, এই ইমরান প্রতাপগিরি, যিনি রাজ্যসভার মেম্বার, যিনি আবার গ্লোরিফাই করতে আতিক আহমেদের মধ্যে গুন্ডা ছাড়া বা মাফিয়া ছাড়া পান না, তারা গেছেন কোর্টে এবং সুপ্রিম কোর্টে নাচতে নাচতে 7 দিনের মধ্যে শুনে নিচ্ছে। সন্দেশূর থাকলে তো সেদিনই শুনে নিত। অন্যদের কোনো জায়গায় কোনো আইনে দেখাতে হয় যে তুমি কি হারিয়েছো, তুমি এইখান থেকে কি হারিয়েছো, অন্যদের প্রশ্ন করে। এদের যদি জিজ্ঞেস করে তুমি কি হারাবে, তো সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি কাগজপত্র নিয়ে বসে রয়েছে যে এত লোকের অ্যাট্রসিটিস, গ্রামকে গ্রাম নিয়ে নিয়েছে এই ওয়াকফ অ্যাক্ট। সেইগুলো কি হবে, কিভাবে রিপিল্ড হবে, সেইগুলো কি হবে, যে আইনগুলোতে জমায় ছিল যে তুমি কোর্টে পর্যন্ত যেতে পারবে না, তুমি টাইটেল স্যুট করতে পারবে না, যে ডাকাত তোমার নিয়েছে সেই ডাকাতের কাছে গিয়ে ভিক্ষা করতে হবে। এবং ওয়াকফ হয়েছে না 57 সাল থেকে, 1800 সাল, 1500 সাল, 2000 সাল আগে থেকে যারা আছে তাদের সেই জায়গাগুলো ওয়াকফ হয়েছে। মুসলিমস না নয় 500 বছর ছিল, ব্রিটিশ ছিল 200 বছর, এই 700 বছরের পর থেকে তাহলে তো পুরো ইন্ডিয়াই ওয়াকফের আন্ডারে চলে আসে। তাহলে পুরো ইন্ডিয়া এলে না কেন? সেটা তো নয়, যারা ফেলে যাওয়া সম্পত্তি পাকিস্তানে গেছে সেটা ওয়াকফ। আর ওয়াকফ তো গিফট, যেটা আমি আল্লাহকে দান করছি। ওয়াকফ হতে গেলে সেই জমিটা তো তোমার হতে হবে। তুমি সরকারি জমিতে কি করে নিজের ক্লেম করছো আর বলছো তুমি সবাইকে খেপিয়ে নিয়ে এসছো? তোমাদের যদি এতই জমি থাকতো তাহলে তোমরা সংখ্যালঘু হলো কি করে, তোমাদের পয়সা কম হলো কি করে, সাচার কমিটির রিপোর্ট কি করে হলো, সবই তো কন্ট্রাডিকশন। তোমাদের যদি এত পয়সাই থাকতো তাহলে তুমি গিফটই করতে পারতে, তাহলে তুমি গরিব হলে, তাহলে তুমি গরিব হয়ে তুমি অন্যদের, তুমি তো সবসময় গিফট নিচ্ছ, সব জায়গা থেকে সরকারের সাবসিডিজগুলো নিচ্ছ, সব জায়গায় প্রকল্পগুলো নিচ্ছ, তুমি তো দিচ্ছ না কিছু। যে এতই যদি দেওয়ার মতো সমস্ত তোমার ক্ষমতা থাকতো তাহলে তো তুমি নিজেই দান ধ্যান করতে পারতে। এবং এরা দান ধ্যানের লোক যারা নিজেদের জায়গায় অলরেডি ধর্মের নামে দেশটা বাটোয়ারা হয়েছে, অন্য জায়গায় চলে গেছে, তারা যায়নি। এই দেশটাতে সমস্ত আইন এদের জন্য করা হয়েছে, এখনও যে সমস্ত পার্টি রয়েছে সমস্ত আইন এদের জন্য করে দিয়ে গেছে। তাহলে ভাবুন, একটা দেশ এরা পেয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ভারতবর্ষতেও সমস্ত আইন মুসলিমদের পক্ষে হয়ে যাচ্ছে। সংখ্যালঘু কারা? সংখ্যালঘু এখন বলতে সত্যিকারে পার্সি, জৈন, বুদ্ধিস্ট, ওরা সংখ্যালঘু কোত্থেকে? ওদের সংখ্যাই বলে দিচ্ছে ওদের সংখ্যা গরিষ্ঠ হতে যাচ্ছে, কালকে ঘরে ঢুকে মারবে। যেভাবে আজকে ধর্মতলায় ওই বাদরামও করে গেল এবং মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, মুর্শিদাবাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, এবং বিভিন্ন প্রান্তে বেঙ্গলের হচ্ছে, সেখানে বিএসএফ বা সৈন্যবাহিনী নামানো দরকার, যে মানুষ কি সুরক্ষা পাবে। যারা আপনারা দেখছেন ওয়াকফ নিয়ে আপনাদের ডিটেলস আরও, ওয়াকফটাকে বুঝলেন, ওদের ওয়েবসাইটে দেখুন ওয়াকফ অ্যাক্টে যে 20 লক্ষ একর জমির কোনো কাগজপত্র নেই 40 লক্ষর মধ্যে, তার মধ্যে যে 20 লক্ষ আছে তার 48%-এর কোনো ম্যানেজমেন্টের জিনিসপত্র নেই। ওয়াকফ বোর্ডে কে আছে কেউ জানে না, হাউ ইট ইজ ম্যানেজ কেউ নেই। তো এরা কি বলছে? এরা বলছে রেগুলেটরি বোর্ড আনবো, অডিট হবে। ওয়াকফ বোর্ডে অন্য লোক থাকতে পারে, যেরকম ট্রাস্ট আমরা হিন্দুরা করতে পারি, যে কোনো লোক করতে পারি, ট্রাস্টের চেয়ারম্যান পরিবার থেকে হবে, কিন্তু চেয়ারম্যান মানে যেটা গভর্নমেন্টের বডি, যেমন কালেক্টর, ট্রাস্ট যে রক্ষণাবেক্ষণ করবে, ট্রাস্টকে যে দেখবে, সেই নিয়মের লোকের মধ্যে কেন মুসলিম থাকতে পারবে না? ডেফিনেটলি থাকতে পারবে। তাহলে ওদেরও ওয়াকফ বোর্ড বা কাউন্সিলের মধ্যে নন মুসলিম থাকতে পারে। তারা তো ম্যানেজমেন্টে দেখবে যে ঠিকঠাক ওরা করছে কিনা, আইন বিরুদ্ধে কোনো কাজ করছে কিনা, সেখানে কেন থাকতে পারবে না? মিথ্যে ছড়ানো হচ্ছে যে তোমাদের ওয়াকফ বোর্ডের মধ্যে বা ওয়াকফের মধ্যে তোমাকে হিন্দু ঢুকানো হচ্ছে। ওয়াকফ বোর্ডের মধ্যে কেন হিন্দু ঢোকানো? যারা ওয়াকফ কাউন্সিলটাকে মেনটেন করছে আইন অনুগত কিনা, সেই জন্য সেখানে হিন্দুদের বা অন্য কাউকে ঢোকাতে বলছে। অডিট হবে, পেপার্স ডকুমেন্টেড হবে, রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রি করতে হবে, যেরকম রেজিস্টার সংস্থা থাকে। আমরাও যেরকম ট্রাস্ট করলে, সোসাইটি করলে রেজিস্টার করি, গভর্নমেন্টের একটা নজর থাকে, গভর্নমেন্টের ব্র্যাকেটে আসবে যে কজন আছে, তাদের একটা পার্টিকুলার নাম্বার দেওয়া হবে, রেজিস্ট্রেশন নাম্বার, তবে না হবে। সব কিছু একটা রিয়মসের মধ্যে আনবে, নিয়মের মধ্যে লোকে দেখতে পাবে ওয়েবসাইটে যে কোথায় কোথায় কী কী সম্পত্তি আছে। তা নিয়মের মধ্যে কেন তুমি যাবে না? দেশের মধ্যে থাকো, কাগজ নেই দিখায়েঙ্গে, নেই দিখায়েঙ্গে, সে এনআরসির বার্তা, কেন কাগজ দেখাবে না? দেশের সমস্ত কিছু ক্রিম খেয়ে যাবে, সাবসিডি খাবে, কাগজ দেখাবে না কেন? তোমরা আলাদা কেন? কিসের আলাদা? তোমাদের ধর্মের জন্য, রিলিজনের জন্য তোমরা আলাদা? তাহলে একটা দেশ যখন করেছিল সেখানে চলে যাওনি কেন? এখানে থাকবে, খাবে, করবে, সব কিছু করবে, এখানকার সমস্ত ফসল পাবে, আর এখানকার কোনো রুলস মানবে না? তোমাদের জন্য আলাদা রুলস? কবে থেকে সুপ্রিম কোর্টে এইগুলো সুমতো কগনিজেন্স এবং হাইকোর্টগুলো নেবে? এরকম এনআরকি রাস্তায় করে বেড়াচ্ছে দিনের পর দিন।
তো আপনারা যারা আমাদের চ্যানেলগুলো দেখছেন এটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপুন, ভিডিওটাকে ভাইরাল করুন আর বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন। থ্যাংকস এন্ড signing off for today.